আসসালামু আলাইকুম মেডি অ্যাসপিরেন্টরা। এই বছরের মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু অলরেডি শেষ এবং তোমরা ইতিমধ্যেই অনেকেই কিন্তু জানো যে তোমার রেজাল্টটা হয়তো তোমার আশানুরূপ হচ্ছে না। তো তোমাদের ভেঙে পড়ার অথবা মনের মধ্যে নানা প্রশ্ন, হতাশা কিন্তু আসতেছে। সো এইখান থেকেই আসলে আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে, এই বাস্তবতা আমাদেরকে মেনে নিতে হবে এবং সেই বাস্তবতাটাকে কাটিয়ে এই ধাক্কাটাকে সামলে তুমি কিভাবে সামনে ডিইউ তারপরে অন্যান্য যে ভার্সিটিগুলো আছে সেগুলোর প্রস্তুতি নিবা, অর্থাৎ এখান থেকে তুমি ঘুরে দাঁড়াবা, সেইটার জন্য একটা কমপ্লিট গাইডলাইন ভিডিও এইটা হতে যাচ্ছে। যেখানে দেখো আমি তোমাদের জন্য প্রথমেই বলবো যে ভাইয়া তুমি কিভাবে এই মেডিকেল যে হইল না এরপর থেকে কি করবা, ধাক্কাটা সামলাবা কিভাবে এবং এরপরে ভার্সিটি প্রস্তুতি নিবা কিভাবে, এরপরে মেডিকেলের যে পড়া সেইটা তোমার ভার্সিটির জন্য কতটুকু হেল্প করবে। তুমি তো এতদিন ধরে মেডিকেলের জন্য পড়ছো, তো সেই পড়াটা তো আর বিফলে যাবে না। ওই পড়াগুলাই তুমি ভার্সিটির সাথে অ্যাডজাস্ট করে জাস্ট ভার্সিটির জন্য এক্সট্রা যতটুকু লাগবে ততটুকু ভাইয়া বলবো এবং তুমি ততটুকুর জন্যই এবং আগেরগুলা রিভাইজ করতে থাকবা এবং ভার্সিটির জন্য যতটুকু লাগবে ততটুকু নতুন করে পড়বা। এবং লাস্টলি আমি আলোচনা করব যে তুমি ওই যে ভার্সিটির জন্য নিজেকে একদম 100% বা ফুললি প্রিপেয়ার করবা কিভাবে। সো দেখো, প্রথম পয়েন্টটা বলি যে ভাই মেডিকেল তো হইলো না, এখন করণীয় কি। প্রথম কথা হচ্ছে তুমি নিজেকে একটু বুঝাও বা তুমি একটু চিন্তা করো, ঠান্ডা মাথায় ভাইয়া যে কথাগুলা বলি একটু চোখটা বুঝে চিন্তা করো, ভাইয়া যে কথাগুলা বলি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। ভাইয়া মেডিকেল পরীক্ষা যতজন স্টুডেন্ট দিল তার মধ্যে অন্তত আমি যদি ধরি 50 থেকে 40 হাজার বা আমি যদি ধরি 30 হাজার স্টুডেন্ট কি মেডিকেলের জন্য ডেডিকেটেডলি পড়ছে না? তুমি যেরকম পড়ছো, তুমি অনেক বেশি চেষ্টা করছো, তুমি হয়তো 14 ঘন্টা 15 ঘন্টা 20 ঘন্টা ধরেও পড়ছো, বাট ওই যে 20 থেকে 30 হাজার স্টুডেন্ট ওরাও তো একই চেষ্টা করছে। এখন সিট তো ভাই 5,000, সবাই কি চান্স পাবে? তুমি আমাকে বলো, 5,000-এর মধ্যে কি আমি 30,000 পোলাপানকে দিতে পারবো? আমি কি চাইলেও সবার স্বপ্ন পূরণ করতে পারবো? না, সবাই তো ডাক্তার হবে না। তুমি জাস্ট এতটুকু চিন্তা করে দেখো, তুমি চেষ্টা করছো, তুমি সর্বোচ্চ চেষ্টা করছো, আমিও জানি, বাট ওই যে মেডিকেলের 1 ঘন্টা ওইটা তোমার ফরে আসে নাই, ওইটা তোমার ভাগ্যে ছিল না। তোমার ভাগ্যে আল্লাহ তাআলা ডাক্তার হিসেবে তোমাকে বড় করতে চায় নাই, তুমি অন্য কিছুতে হয়তো বড় হবা। তার মানে কি যে তোমার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা নিজে চায় না তুমি ডাক্তার হও, তার মানে তুমি চেষ্টা করার পরে হও নাই, আল্লাহ তাআলা বলে দিছে যে না তুমি ডাক্তার হও না, তোমার জন্য অন্য সেক্টরে মঙ্গল আছে। তার মানে তোমাকে বুঝে নিতে হবে যে না এই সেক্টরে আমি আর যাচ্ছি না, আমি এখন এখান থেকে সামনে ফোকাস করব। এতটুকু চিন্তা, এতটুকু ছোট্ট চিন্তা মাথায় কিন্তু খুব সহজে এখন ঢুকতে চাইবে না, কারণ তোমার মনের মধ্যে প্রচুর হতাশা যে আমি এতদিন পরেই তো মেডিকেল চান্স পেলাম না, এখন আবার সামনে কিসের ভার্সিটি পরীক্ষা দিব, ওইখানেও তো সেম অবস্থা, ওইখানেও তো আমি চান্স পাবো না। এই জিনিসটা চিন্তা করা যাবে না, তোমাকে নতুন উদ্যমে নতুন ভাবে শুরু করতে হবে। যেন তুমি হচ্ছে এই যে শর্ট টাইম, তোমরা কিন্তু 24 ব্যাচ এবং তোমাদের সময় অন্যান্য ভার্সিটি গুলোর মতো না। একেবারে ওই যে আগে যখন শর্ট সিলেবাস যখন আসলো তার আগের ব্যাচে যে বড় ভাইয়েরা ছিল তারা যেরকম করতো যে আজকে ওই ভার্সিটি পরীক্ষা, 2 দিন পর ওই ভার্সিটির, 3 দিন পর ওই ভার্সিটির, ওইরকম হয়ে যাচ্ছে কিন্তু জিনিসটা। 24 ব্যাচে যেরকম হয়েছে 25 ব্যাচে দেখা গেছে আরো ক্লোজ হয়ে যেতে পারে। তো তোমরা একটু চিন্তা করে দেখো, তোমাদের ভাগ্য বলো তোমাদের ব্যাচের বা যাই বলো না কেন, তোমাদের সময় কিন্তু কম। তো তোমরা যদি এই যে মেডিকেলের ধাক্কা বা মেডিকেলের যে দুশ্চিন্তাটা সেইটা নিয়ে বা রেজাল্টের চিন্তা করে 5 থেকে 6টা দিন সময় বা 1 সপ্তাহ সময় নষ্ট করে দাও, এই যে 7 দিনের পড়া এটা আর ফেরত আসবে না। তাহলে তোমাকে এখন যেটা করতে হবে, এখনই তোমাকে নতুন উদ্যমে শুরু করতে হবে। বাট তুমি আজকে থেকেই পারবা না, আমিও জানি তুমি পারবা না, কারণ তোমার মনের মধ্যে অনেক খারাপ লাগবে। কালকে যখন রেজাল্ট দিবে তখনও তোমার কাছে অনেক বেশি খারাপ লাগবে। তো আমি তোমাকে যেটা সাজেস্ট করব যে এখন তোমার করণীয় কি, তোমার করণীয় হচ্ছে তুমি কান্না করবা। তুমি দরকার আজকে সারাদিন কান্নাকাটি করবা, কালকে রেজাল্ট দিবে তখনও তুমি কান্নাকাটি করবা যে আমি চেষ্টা করছি আমি পারিনি। আর যারা চেষ্টা করেনি তাদের কান্নাকাটি করার কোনো দরকার নেই, কারণ তুমি একটা জিনিসের জন্য চেষ্টাই করো নাই, ঠিক আছে? তোমার আফসোস আসলে মানায় না। বাট যারা প্রকৃতপক্ষে চেষ্টা করছো, অনেক বেশি চেষ্টা করছো, মন থেকে ডেডিকেটেডলি চাইছো, বাট তারপরেও পারো নাই, তারা অবশ্যই আমি জানি মনের মধ্যে কান্নাকাটি করতেছো, খারাপ লাগতেছে, বাবা মার চেহারাটা কালো হয়ে গেছে, যেমন মেয়েটা আমার ছেলেটা এত চেষ্টা করার পরেও পারলো না। আমি স্ট্রেট ফরওয়ার্ড মেডিকেল পরীক্ষার পরে 3 দিন কান্নাকাটি করছি। এটাকে যেই লেম ভাবুক বা যা মন চায় তাই ভাবুক, আমি অনেক বেশি কষ্ট করছিলাম। মেডিকেল পরীক্ষার শেষ 20 দিনে আমি 400 ঘন্টা উপরে পড়ছি। মেডিকেল পরীক্ষার শেষ 20 দিনে আমি অন অ্যান এভারেজ 20 ঘন্টা 21 ঘন্টা করে পড়ছি, বাট তারপরেও আমি কি করি নাই, চান্স পাই নাই। তো আমার মধ্যে অবশ্যই সেই খারাপ লাগাটা কাজ করবে যে এত পরেও তো আমি চান্স পাই নাই, তো সামনেও তো আমি পারবো না।
বাট ওইখান থেকে আমি ঘুরে দাঁড়াইছি। ওই মেডিকেল পরীক্ষার ধাক্কাটা সামলানোর পর আমি প্রায় 3 দিনই মোটামুটি মন খারাপ, একদম আমি বই ধরি নাই। যেখানে আমার বইগুলো আমার বিছানার উপর থাকতো, আমি যখন ঘুমাইতাম ওই বিছানা থেকে বইটা নিতাম, আবার টেবিলে যাব বই আনবো, এতটুকু তোমার হচ্ছে আমার ছিল না, আমি ওইখানে ঘুমাই থাকতাম। এমন না যে হচ্ছে আপনি কি ভাব দেখাচ্ছেন যে টেবিল থেকে বই আনতে এত সময় লাগে, সময়ের জন্য না, আমি এখানেই রাখতাম, এখান থেকে ঘুমায় পড়তাম, আবার এখানে ঘুমায় যেতাম, ঠিক আছে। এবং মেডিকেলের লাস্টের 20 দিন আম্মু আমাকে খাওয়াই দিত, আমি খাইতাম না, আম্মু খাওয়াচ্ছে আমি পড়তেছি, এরকম হয়েছে। সো তখন যখন চান্সটা পাইলাম না, তখন আমার কাছে তোমার হচ্ছে এরকম তোমাদের মতো অবস্থাই হয়েছে। বাট সেখান থেকে আমি কি করলাম, সেখান থেকে আমি যখন নিজেকে ধাক্কাটা সামলাইলাম, ওই যে 3 দিন আমি 3 দিন কান্না করছি, আমার মন ফ্রেশ হয়েছে, আমি তখন ডিসাইড করছি ওকে ফাইন, এখন আমার সামনে কি আছে, সামনে আমার ডিউ পরীক্ষা আছে, সামনে আমার ইঞ্জিনিয়ারিং পরীক্ষা আছে, এবং আমি নর্মালি ন্যাচারালি হচ্ছে তোমার ম্যাথে অনেক ভালো, তো ম্যাথ ভালো হওয়ার কারণে আমি ইঞ্জিনিয়ারিং সেক্টরে ভালো করতে পারছিলাম। সো এখন তুমি একটু চিন্তা করে দেখো, ওই ধাক্কাটা সামলানোর পরে আমি ডিউ ক্র্যাক করছি, বুটেক্স, বুয়েট, জিএসটি, এই সবগুলা এবং সিকিউরিটি, এই 5টা পরীক্ষা আমি দিছি, 5টা পরীক্ষাতে আমি চান্স পাইছি। তো মেডিকেলে পাইলাম না, কিন্তু তারপরে 5টাতে কিন্তু আমি ঠিকই চান্স পাইছি, ঠিক আছে। তারপরে 5টাতে আমি ঠিকই চান্স পাইছি। একটা পর্যায়ে বুয়েট পরীক্ষার আগে এরকম আমার মনে হয়েছিল যে মেডিকেল আর বুয়েটের কম্পিটিশনটা কিন্তু মোটামুটি কাছাকাছি, অনেক বেশি কম্পিটিশন। সো মেডিকেলি আমি চান্স পাই নাই, বুয়েটের মতো কঠিন জায়গায় আমি কি চান্স পাবো, এরকম একটা তোমার হচ্ছে আমার কনফিডেন্সটা লো হয়ে যেতেছিল। তখন আমার মা আমাকে হচ্ছে তোমার পিছন থেকে উৎসাহ দিছে যে বাবা তুমি পারবা, কারণ তোমার এটা ন্যাচারাল, প্লাস তুমি অনেক বেশি পরিশ্রম করছো, অনেক বেশি পড়ছো, তুমি পারবা, ঠিক আছে। তো ওই সময় আসলে যেহেতু আম্মু ছিল বাসায়, আমার সাথে আমার ভাইয়াও ছিল না বা আব্বুও ছিল না, তারা দূরে ছিল, তো আম্মু হচ্ছে তোমাকে আমার এই কনফিডেন্সটা গ্রো করতে সাহায্য করছে। বাট তোমার ক্ষেত্রে চিন্তা করে দেখো, আমি তো 3 দিন তোমার হচ্ছে সময় পাইছিলাম, বা আমি তো 4 দিন 5 দিন, আমি হচ্ছে 10 তারিখ মেডিকেল পরীক্ষা, 17 তারিখ থেকে পড়াশোনা শুরু করছিলাম। যে 7 দিনের গ্যাপ আমি নিয়েছিলাম জাস্ট নিজেকে স্টেবল করার জন্য, যে হ্যাঁ যা হয়েছে হয়েছে, নিজেকে স্টেবল করছি, নিজেকে বুস্ট আপ করছি, যে না এইভাবে আসলে পড়ে থাকলে হবে না, আমাকে সামনে আগাইতে হবে। বাট তোমাদের এই সময়টা নাই, তোমরা 24 ব্যাচ, তোমাদের পরীক্ষার মাঝখানের গ্যাপ অনেক বেশি কম, তাই তোমরা 2 দিনের বেশি সময় রিকভারির জন্য পাবা না। তাই আমি তোমাদের বলবো যে আজকের দিনটা তোমাদের খারাপ লাগবে, কালকে যখন রেজাল্ট দিবে বা যদি পরশু রেজাল্ট দেয় সেই দিনটা তোমাদের খারাপ লাগবে, বাট এর পরেই তোমাকে আর একটা দিন, একটা ঘন্টাও নষ্ট করা যাবে না, তোমাকে রিকভার করতে হবে, তোমাকে ওইখান থেকেই ঘুরে দাঁড়াইতে হবে, এবং নিজেকে বোঝাইতে হবে যে অনেক স্টুডেন্ট ছিল যারা আমার মতোই পড়ছে, সেখান থেকে আল্লাহ তাআলা যেই 5,000 জনকে পছন্দ করছে যে ওরা ডাক্তার হোক এই বছর, তাদেরকেই ডাক্তার বানাইছে, আমাকে অন্য জায়গায় নিবে, আমার ভালো অন্য জায়গায় আছে, তাই আমাকে দেয়নি। তাহলে প্রথম পয়েন্টটা বুঝছো যে ভাই তুমি কিভাবে এই ধাক্কাটা সামলাবা। এখন তোমাকে অবশ্যই এটার পরে ঘুরে দাঁড়াইতে হবে। এখন কি যে এরপরে কি ভাইয়া, এরপরে আমি কিভাবে হচ্ছে ভার্সিটি প্রস্তুতি নিব। দেখো, প্রথম কথা, যে মেডিকেলের জন্য যাই পড়ছো, তোমার এইটা ভার্সিটিতে হেল্প করবে, এটা না কোনো সন্দেহ নাই, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করতেছি। বাট নেক্সট ডে তোমার কাছে 20 দিন সময় আছে, 25 দিন সময় আছে, 26 দিন সময় আছে, 1 মাস সময় আছে। এই 1 মাসে তোমাকে অবশ্যই অবশ্যই ফুললি ডেডিকেটেডলি যেভাবে তুমি এতদিন পড়ে আসছো সেভাবেই লেগে থাকতে হবে। তুমি জাস্ট খালি ভাইকে একটা জিনিসের গ্যারান্টি দিবা যে ভাইয়া আমি নেক্সট আমার যে ভার্সিটির পরীক্ষাগুলো আছে, আমার ডিউর পরীক্ষা এখন থেকে 26 দিন পর, আমার জিওর পরীক্ষা এখন থেকে 15 থেকে 16 দিন পর বা 20 দিন পর, আমি এই 15 দিন, আমি এই 20 দিন, আমি এই 1 মাস জাস্ট পড়বো, আমি লেগে থাকবো প্রপারলি, ওই ভার্সিটির জন্য যা যা লাগে সেগুলো পড়বো, আপনি যা যা বলে দিবেন আমি সেগুলো ফলো করার চেষ্টা করব। তাহলে তুমি আমাকে আইসা বইলো যে ভাই আমি একটা না একটাই হচ্ছে চান্স পাইছি কি পাইনি, ঠিক আছে। তুমি জাস্ট খালি এই জিনিসটা মিলাই নিও যে তুমি চান্স পাইছো কি পাই না। বাট ওই যে ওইটা মেনটেন করা, ওই ডেডিকেশনটা ধরে রাখা, ওই যে তোমার 15 থেকে 16 ঘন্টা রানিং পড়ে যাওয়া বা 10 ঘন্টা 12 ঘন্টা রানিং পড়ে যাওয়া, এটা কিন্তু সবাই পারবে না। তো যারা করতে পারবা তারা জাস্ট মিলাই নিও ভাইয়ের কথা যে এইটা তোমাকে ভার্সিটি প্রিপারেশন হেল্প করছে কিনা। এবং তার জন্যই কিন্তু আমাদের ডিউ ক্র্যাশ কোর্স আসতেছে, যেখানে হচ্ছে আমরা 25 দিন তোমাদের সাথে লেগে থাকবো, কারণ আমরা জানি এখন তোমরা মেন্টালি ব্রেকডাউন অবস্থায় আছো। তো তোমাদের সাথে যদি আমরা 25 দিন থাকি বা একটানা যদি আমরা 25 দিন একসাথে চেষ্টা করি, তাহলে তখন যেটা হবে তোমরা 25 দিন পর ডিউ এক্সাম হলে ফুললি প্রিপারেটেড হয়ে ফুললি কনফিডেন্স সহ তুমি হচ্ছে এক্সাম হলে যাইতে পারবা। সো এই জন্য আমাদের ডিউ ক্র্যাশ কোর্সে আমরা এমন ভাবে পড়াবো যেন হচ্ছে 25 দিনের মধ্যে তোমার ডিউটা হয়ে যায়। আর ডিউ তুমি হচ্ছে যদি প্রস্তুতি ফুললি নাও, মেডিকেল প্রস্তুতি তোমার আছে,
ডিউর প্রস্তুতি তুমি নিয়ে ফেলছো, দুইটাকে কম্বাইন করে এমন কোনো ভার্সিটি নাই যেখানে প্রিপারেশন তুমি হচ্ছে কমপ্লিট হবে না। তোমার যখন ডিউ আর মেডিকেলের প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে, তোমার বাকি সব প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। তাহলে এবার আসো আমরা ধরে ধরে প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করি যে ভাই মেডিকেল হলো না, এখন করণীয় কি? এখন করণীয় একটাই, যে নিজেকে তুমি হচ্ছে বুস্ট আপ করো। তোমার যদি আফসোস হয় তুমি আফসোস করো, কারণ তুমি চেষ্টা করছো, তোমার মনে আফসোস আসবেই, তোমার কান্না আসবেই, তোমার কান্না আসলে তুমি কান্না করো, কারণ কান্না করা খারাপ জিনিস না, কান্না করলে মন পরিষ্কার হয়, মনের কথা বের হয়, মন ঠান্ডা হয়, মাথা ক্লিয়ার হয়, কোনো সমস্যা নেই। বাট কথা হচ্ছে কয়দিন? 2 দিন। রেজাল্টের যেদিন দিবে, রেজাল্ট যদি কালকে দেয় তাহলে পরশু দিন হবে তোমার জন্য নতুন শুরু। রেজাল্ট যদি পরশু দেয় তাহলে তারপরের দিন তোমার জন্য হবে নতুন শুরু। তুমি আগের সবকিছু ভুলে যাবা, শেষ। তুমি এখন ভার্সিটি প্রিপারেশন নিবা, বাট তুমি যেখানে পরীক্ষা দিতে যাচ্ছ যে ভাই আমি শুধু ডিউ পরীক্ষা দিব, তাহলে তোমার মাথায় শুধুমাত্র ডিউ থাকবে। তোমার যদি অন্যান্য সকল ভার্সিটি মাথায় থাকে যে ভাই ভার্সিটি ক পরীক্ষা দিব, তাহলে তোমার মাথায় ওই রেজাল্টের পরের দিন থেকে, মেডিকেল রেজাল্টের পরের দিন থেকে তোমার মাথায় শুধুমাত্র ওই জিনিসটা থাকবে, অন্য কিছু থাকবে না। ক্লিয়ার? তাহলে প্রথম কথাটা বুঝ। এবার আসো যে ভাইয়া আমরা এই যে ধাক্কাটা সামলায় ভার্সিটি প্রস্তুতি নিব, এই দুটা কথা আমি বললাম। এবার আসো যে মেডিকেলের পর আমার ভার্সিটিতে কতটুকু হেল্প করবে। প্রথমে আসো কেমিস্ট্রির কাছে, যেহেতু আমি কেমিস্ট্রি টিচার তাহলে আগে কেমিস্ট্রি আলোচনা করি। কেমিস্ট্রি তুমি মেডিকেলের জন্য কি কি পড়ছো? কেমিস্ট্রি তুমি মেডিকেলের জন্য হাজারি স্যারের বইটা পড়ছো। কেমিস্ট্রি তুমি মেডিকেলের জন্য হাজারি স্যারের মেইন বই পড়ছো। কেমিস্ট্রি তুমি হাজারি স্যারের মেইন বই পড়ছো, ওকে ঠিক আছে। তো এই মেইন বই প্লাস তুমি অনুশীলনী সলভ করছো, অনুশীলনী সলভ করছো, এবং তুমি হচ্ছে এতদিন মেডিকেল প্রশ্ন ব্যাংকটা, ডেন্টাল প্রশ্ন ব্যাংকটা এগুলোতে বেশি গুরুত্ব দিছিলা না। এখন তুমি কি করবা? এখন তোমার দিকটা চেঞ্জ হবে একটু। তোমার হাজারি স্যারের মেন বই, অনুশীলনী, এবং তুমি যদি কোনো একটা কোর্সে থাকো ডিউ রিলেটেড, বা ওই যেই ভার্সিটি পড়ছে তো সেই ভার্সিটির রিলেটেড কোনো একটা কোর্সে থাকো, তাহলে ওই ক্লাসগুলো একবার করে ফেললা। কারণ মেডিকেলের ক্লাস আর ভার্সিটি ক্লাসের মধ্যে স্লাইটলি একটু ডিফারেন্স আছে, কারণ ডিউ বা তোমার হচ্ছে ভার্সিটি গুলাতে তো ছোটখাটো ম্যাথ আসে। সো ম্যাথ রিলেটেড ক্লাসগুলো কি মেডিকেলে তো খুব একটা বেশি দেখায় না। মেডিকেলে পুরোটাই কি আমরা যখন পড়াইছি তখন থিওরিটিক্যাল পড়ালেখাগুলো করাইছি, বাট ডিউতে মোটামুটি একটু কঠিন কনসেপ্ট বা বলো একটু কনসেপ্টের ভিতর থেকে ঘুরায় পেঁচায় কিভাবে দিবে, দেখো মেইন বই জিনিসপাতিগুলোই আসে, বাট ভার্সিটিতে হুবহু আসে না। ভার্সিটিতে হুবহু আসে না। বুঝো যে মেইন বই যে সিরিজটা তোমাদের জন্য নিছিলাম, ওইটা তোমরা ভার্সিটিতেও হেল্প পাবা। অনুশীলনী সলভটা যে করলাম এটা তোমরা ভার্সিটিতেও হেল্প পাবা, এখান থেকে প্রশ্ন ভার্সিটিতেও আসবে। বাট হয়তো মেডিকেলের মতো একদম 5 থেকে 7টা হুবহু তুলে দিবে না। কি করবে? ধরো অনুশীলনীতে প্রশ্ন আছে যে ক্যালসিয়ামের তোমার হচ্ছে শিক্ষা পরীক্ষায় কি কালার দেখা যায়, ইটের মতো লাল। বাট ভার্সিটিতে আসলো যে কপারের ক্ষেত্রে শিক্ষা পরীক্ষায় কালার কি। তো তোমার এখান থেকে বোঝার জিনিসটা কি, যে আমাকে ওই শুধুমাত্র ক্যালসিয়ামের শিক্ষা পরীক্ষাটা জানলে হবে না, আমাকে শিক্ষা পরীক্ষার টপিকটা জানতে হবে। তোমার অনুশীলনীতে আছে যে অ্যামোনিয়াম আয়নের আয়ন শনাক্তকরণ করতে হয় ন্যাসলার দিয়ে, বাট তুমি শুধু ওইটাই পড়ে বসে থাকলা যে ভাই অনুশীলনী পড়লে কি আমি কমন পাবো। ভাই অনুশীলনী কি? বইয়ের সব থেকে গুরুত্বপূর্ণ টপিক গুলাকে নিয়ে এমসিকিউ গুলা সাজানো। তো ওই যে 100 থেকে 150টা এমসিকিউ আছে, এগুলা পড়ে তুমি কি বুঝবা? ফিজিক্স বলো কেমিস্ট্রি বলো, এগুলার অনুশীলনী পড়ে তুমি কি বুঝবা? যে ওইখানে যে টাইপ আছে ওই টাইপের এমসিকিউ আমাকে করতে হবে। আমি যখন একটা আয়ন শনাক্তকরণের প্রশ্ন পারতেছি, সেটা রিলেটেড আর কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো আমাকে পড়ে ফেলতে হবে। ভার্সিটিতে বিগত বছরগুলোতে কি কি প্রশ্ন আসছে সেটা আমাকে পড়ে ফেলতে হবে। কথাটা বুঝতে পারছো? তাহলে এইভাবে তোমরা কখনোই জিজ্ঞাসা করবা না যে ভাই অনুশীলনী থেকে হুবহু কমন আসে কিনা। কমন তো আসে। অনুশীলনের মধ্যে শিক্ষা পরীক্ষা টপিকটা নাই, শিক্ষা পরীক্ষা টপিকটা তো আছে, তাহলে কমন পড়লো না কেন? হ্যাঁ, তোমাকে হুবহু এত তুলে দিবে না মুখে যে অনুশীলনীতে যেটা আছে ওই প্রশ্নই বারবার তুলে দিল। নো, ওই টপিকটা কমন আসবে, মানে টাইপটা কমন আসবে। ক্লিয়ার? এরপর কি করতে হবে? এইবার তোমাকে ভার্সিটির ক প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে। তোমাকে ভাইয়া ভার্সিটির ক প্রশ্ন ব্যাংক মাস্ট সলভ করতে হবে, মাস্ট সলভ করতে হবে। এইটা ছাড়া তুমি ভার্সিটি প্রিপারেশন ভালো মতো নিতে পারবা না, এইটা ছাড়া তুমি ভালো মতো প্রিপারেশন নিতে পারবা না। এবং তুমি দেখো তোমার মেডিকেল প্রস্তুতির মধ্যে অলরেডি হাজারি স্যারের মেইন বই পড়া শেষ, অনুশীলনী পড়া শেষ, এখন খালি ওইগুলাকে রিভাইজ করবা। তুমি যদি কোনো ভার্সিটি কোর্সে থাকো তাহলে ক্লাস করবা, এবং তারপরে কি করবা, তোমার যদি ক্লাস না লাগে তাহলে তুমি জাস্ট এই দুটো জিনিস রিভাইজ করেই ডিরেক্ট তুমি ভার্সিটির কয়ের প্রশ্ন ব্যাংক সলভ করবে। তোমার কেমিস্ট্রি প্রিপারেশন শেষ। তুমি আমার এসে ধরবা যে ভাই কেমিস্ট্রি আমি কমন পাই নাই, আমি মেন বই পড়ছি, আমি হাজারি স্যারের মেন বই পড়ছি, আমি অনুশীলনী সলভ করছি, এবং আমি ভার্সিটির ক প্রশ্ন ব্যাংক সলভ করছি, আমি পরীক্ষাতে প্রশ্ন কমন পাই নাই। আমি যদি একটা জায়গায় 15টা এমসিকিউ হয় তার মধ্যে 12টা 13টা পারি নাই, তাহলে তুমি আমার এসে ধরবা যে আমি পারিনি। এবং ভার্সিটি কয়ের মধ্যে কোন কোন ভার্সিটি তোমাকে দেখতে হবে, তোমাকে ডিউ দেখতে হবে। এটা সবগুলোর জন্যই বলতেছি, জাস্ট
কেমিস্ট্রি দিয়ে বুঝাইলাম যেন বাকিগুলোতেও তোমার আর এত বেশি বলা না লাগে। ডিউ, তারপরে তোমাকে আর ইউ, তারপরে সিইউ, জিএসটি, তারপরে হচ্ছে তোমার এগ্রি জিএসটি এবং হচ্ছে জেইউ, এই ভার্সিটি গুলার প্রশ্ন ব্যাংক তোমাকে অবশ্যই সলভ করতে হবে। এবং এটা প্রত্যেকটার ক্ষেত্রে, এটা ফিজিক্সের ক্ষেত্রে, এটা কেমিস্ট্রির ক্ষেত্রে, এটা বায়োলজির ক্ষেত্রে। তুমি যদি ম্যাথ না দাগাও তাহলে তোমার হচ্ছে ইংলিশের ক্ষেত্রে, বাংলা দিলে বাংলার ক্ষেত্রে, সবগুলোর ক্ষেত্রে সেম কথা। তোমাকে ডিইউ, আর ইউ, সিইউ, জিএসটি, এগ্রি জিএসটি এবং জাহাঙ্গীরনগর এই প্রশ্নগুলোকে মাস্ট সলভ করতে হবে। ক্লিয়ার? তাহলে দেখো কেমিস্ট্রি প্রিপারেশন তোমার শেষ, যার মধ্যে অলরেডি মেইন পার্ট তুমি করে ফেলছো ভাই। মেডিকেল পড়লে কি লাভ, মেডিকেল এইসব জিনিস পড়লে কি লাভ, কারণ অলরেডি তোমার ভার্সিটির অনেকগুলো পড়া শেষ। এখন জাস্ট খালি তুমি রিভাইজ করো, রিক্যাপ করো, ক্লাস লাগলে ক্লাস করো, এন্ড দেন তুমি জাস্ট খালি চোখ বুঝে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা সলভ করো, যেখানে মধ্যে এই প্রশ্ন ব্যাংকগুলো আছে। যারা শুধু ডিউ প্রিপারেশন নিবা এবং শুধুমাত্র ডিউর প্রশ্ন ব্যাংক সলভ করার চিন্তা ভাবনা করতেছো, নো, তোমাকে এই প্রত্যেকটা প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে। এই প্রত্যেকটা প্রশ্ন ব্যাংক তোমাকে সলভ করতে হবে। ক্লিয়ার? এবারে ফিজিক্সে আসো, যে ফিজিক্সের ক্ষেত্রে কি আমি মেডিকেল থেকে কোনো হেল্প পাবো? অবশ্যই হেল্প পাবা। তুমি স্যার তপন স্যারের বইয়ের থিওরিটিক্যাল প্রশ্নগুলা তোমার থেকে ভালো কি ভার্সিটি পোলাপান জানে? তুমি যারা মেডিকেলে পড়ছো তুমি কিন্তু থিওরিটিক্যাল প্রশ্ন একদম খুঁটিনাটি জানো, যে কোন জায়গা থেকে কতটুকু, কোথায় রেডিও ইউজ করতে হবে, কোথায় এক্স ইউজ করতে হবে, এইসব প্রশ্ন কিন্তু ওই যে তোমার যারা অনেক বেশি ম্যাথ পারে তারা পারবে না, বাট তোমরা পারবা। তার মানে তোমার অলরেডি ইসাক স্যার এবং ফিজিক্সের থিওরি কভার করা আছে। এখন তোমার এক্সট্রা যেটা লাগবে সেটা হচ্ছে ফিজিক্সে কিন্তু ম্যাথ আসবে, ফিজিক্সে কিন্তু ম্যাথ আসবে। আর ম্যাথ যারা দিবা তাদের তো পুরো ম্যাথটাকে আবার পড়তে হবে। সো তোমাকে ঝামেলা করবে কে? তোমার ঝামেলাটা হবে যে ফিজিক্সের ম্যাথ এবং হচ্ছে যারা ম্যাথ দাগাবা, যারা ম্যাথ দাগাবা তাদের ক্ষেত্রে করণীয় কি? ঠিক আছে, তো তোমাদের ক্ষেত্রে করণীয় হচ্ছে, যেহেতু তোমরা এই জিনিসটা মানে একটু ফিজিক্সের ম্যাথ মোটামুটি কম দেখা হয়েছে, আর ম্যাথ অনেকে এখন দেখতেই পারো নাই, কারণ মেডিকেল প্রস্তুতি নেওয়ার পাশাপাশি অনেক হিউজ একটা প্রিপারেশন, সেখানে ম্যাথ দেখবে এত সময় সাধারণত পাওয়া যায় না। সো এইটার জন্য তোমাকে যেটা করতে হবে, অবশ্যই ক্লাসগুলো ভালো মতো করবা। তুমি অবশ্যই ক্লাসগুলো ভালো মতো করবা। তুমি যেখানে আসো সেখানে যে কোনো কোর্সে ভর্তি হতে পারো, কোনো সমস্যা নাই, ক্লাসগুলো করো। ক্লাসগুলো করার পর তোমার যদি কোনো চ্যাপ্টারে ক্লাস না লাগে, যে না ভাই আমি ওই চ্যাপ্টার পারি, তাহলে তারপরে করণীয় কি? তুমি যেহেতু মেডিকেল প্রিপারেশন নিছো, তোমার এখন ইসাক স্যারের বই পড়তে কতক্ষণ লাগে, তোমার এখন তপন স্যারের বই পড়তে কতক্ষণ লাগে? তাহলে এই যে বই প্লাস অনুশীলনী যখন তুমি পড়ে ফেলবা, বই প্লাস অনুশীলনী, এটা ফিজিক্সের ক্ষেত্রে বলতেছি, ম্যাথে তো আর তোমার হচ্ছে বই পড়া লাগবে না। সো বই প্লাস অনুশীলনীটা যখন পড়ে ফেলবা, তখন তুমি জাস্ট ডিরেক্ট চলে যাবা যে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকে। ভাই প্রিপারেশন কি আলাদা? জাস্ট এতটুকু হচ্ছে যে তুমি এতদিন মেডিকেল প্রিপারেশন নিছিলা, তাই মেডিকেল প্রশ্ন ব্যাংক সলভ করছো, এখন ভার্সিটি প্রস্তুতি নিবা, তাই ওভারঅল সবকিছু ঝালাই করে ভার্সিটি প্রশ্ন ব্যাংক করবা, শেষ। এতটুকু সিম্পল জিনিস তোমাকে ফলো করতে হবে, বাট যতটুকু সিম্পল তোমরা মনে করতেছো ততটুকু না, কারণ এই যে তোমার সময়টা, এই সময় সবাই তো তোমার 14-15 ঘন্টা করে লেগে থাকতে পারবে না, সবাই তো 15 থেকে 20 ঘন্টা করে পড়তে পারবে না রে ভাই, সবাই পারবে না। যারা পারবে তারাই চান্স পাবে। এবং আমি তোমাকে একটা কথাই বারবার বলতেছি, যে যারা আমাকে এই গ্যারান্টি দিবা যে ভাই আমি এই কদিন লেগে থাকবো, আমি এই কদিন এই জিনিসটা কমপ্লিট করবো, আপনি যেভাবে বলছেন সেই জিনিসটা কমপ্লিট করবো, তাহলে তুমি আমাকে এসে বলো যে ভাই আমি চান্স পাইনি, আমাকে এসে বললো, তখন আমি তোমাকে একটা জিনিস বলতে পারবো যে না ঠিক আছে ওকে। এরপরে আসো যে ভাই ম্যাথের ক্ষেত্রে কি করবো? সো ম্যাথ অনেকে দাগাবা, অনেকে দাগাবা না, আমি জানি অনেকে দাগাবা, অনেকে দাগাবা না। আগে আসো যারা ম্যাথ দাগাবা না তাদের ক্ষেত্রে সব থেকে সুবিধাজনক কি? যেহেতু তুমি মেডিকেল প্রিপারেশন নিছো, ইংলিশ পড়ছো না, ইংলিশ তো একদম বেসিক গ্রামার থেকে শুরু করে ভোকাবুলারি, তারপরে তোমার হচ্ছে সবকিছু তুমি পড়ছো তো, তাহলে ইংলিশটা তুমি যদি ম্যাথ না দাগাও, তাহলে তোমার জন্য বেনিফিট হচ্ছে তুমি ভাইয়া অলরেডি ইংলিশ পড়ে ফেলছো। তাহলে তুমি কি করবা? ইংলিশের বেসিক তো আছে, জাস্ট ভার্সিটির কোশ্চেন ব্যাংক, ভাই কোশ্চেন ব্যাংক এন্ড কোশ্চেন ব্যাংক, তুমি কোশ্চেন ব্যাংক করে দেখো যে এক্সট্রা কি কি জিনিস লাগতেছে সেটা ইংলিশে পড়ে ফেলো, এক্সট্রা কতটুকু ভার্সিটিতে লাগতেছে পড়ে ফেলো। তুমি দেখবা বেশিরভাগ প্রায় 70 to 80% সিমিলার, মেডিকেলের জন্য যা যা পড়ছিলা মোটামুটি 70 থেকে 80% সিমিলার, ওই যে বাকি থেকে 20 থেকে 30% অতটুকুর জন্য তোমার যা যা ইংলিশ পড়া লাগে তুমি তাই পড়ো। তাহলে তোমার অলরেডি ফিজিক্স প্রিপারেশনের অনেকখানি শেষ। ফিজিক্সের ক্ষেত্রে খালি ম্যাথের প্রিপারেশনটা নিতে হবে, কেমিস্ট্রির তো মোটামুটি সবই শেষ বলতে গেলে, খালি তোমার যদি কোনো কনসেপচুয়াল ক্লাস থাকে, তোমার যদি কোনো থিওরি বুঝতে সমস্যা হয় সেই ক্লাস থাকে, ক্লাসটা করো। এরপর তুমি হচ্ছে এই হাজারি স্যারের মেইন বই অনুশীলনী, ওই জিনিসগুলো বারবার রিক্যাপ করো। তার জন্য ভাই হাজারি স্যারের মেইন বইয়ের উপর মেইন বই সিরিজ দিয়ে রাখছি, অনুশীলনীর সলভ দিয়ে রাখছি, সবকিছু দিয়ে রাখছি। জাস্ট
তোমার যদি থিওরিটিক্যাল কোনো কিছু লাগে তাহলে সেটার জন্য তুমি জাস্ট যে কোনো ভাইয়ের ক্লাস করতে পারো। এরপরে তুমি জাস্ট খালি আল্লাহর নাম নিয়ে ভার্সিটি কোশ্চেন ব্যাংক করবা। ফিজিক্সের ক্ষেত্রে তুমি হচ্ছে ক্লাস করবা, কারণ তোমাকে হচ্ছে ম্যাথ গুলো সলভ করতে হবে, আর তুমি যদি নিজে পারো তাহলে তো মাশাআল্লাহ খুবই ভালো। এরপর হচ্ছে বই থেকে থিওরিটা পড়ে ফেলবা, অনুশীলনটা সলভ করে ফেলবা তুমি এতদিন যেটা করছো সেটা। এরপরে ভার্সিটি কোশ্চেন ব্যাংক। যারা ম্যাথ না দাগাবা তারা ইংলিশে ফোকাস করো, কেউ যদি বাংলা দিতে চাও তাহলে বাংলায় ফোকাস করো, তবে আমি বলবো ইংলিশ দাও, কারণ তুমি তো ইংলিশে তুমি পড়ছো ভাইয়া, তাই না? ইংলিশ দাও। এন্ড যারা ম্যাথ দাগাবা তাদের একটু কষ্ট হবে, যারা ম্যাথ দাগাবা। তবে কিছু আছে না তোমরা যে ম্যাথ খুব ভালো বুঝো, জাস্ট পড়লেই পারো, হ্যাঁ এতদিন পড়ো নাই ঠিক আছে, বাট পড়লে তো পারো ম্যাথটা, এমন না তুমি হচ্ছে ম্যাথে দুর্বল, জাস্ট তুমি মেডিকেল প্রিপারেশন নিছো তাই তুমি ম্যাথ পড়ো নাই, তাই তো? সো এরকম দুই টাইপের স্টুডেন্ট থাকতে পারে, একজন আছে পুরোপুরি ম্যাথ পারে না, দাগাবেই না, সো ওদের জন্য তো বললাম ইংলিশ দাও। আর আরেকজন আছে যে না ভাই আমি ম্যাথ এখন পড়লে পারবো, আমি ম্যাথ দিব, কোনো সমস্যা নেই। কারণ ম্যাথ যদি না দেই তাহলে ম্যাথ রিলেটেড সাবজেক্ট তুমি ডিউতে পাবা না, ডিউতে তুমি ম্যাথ রিলেটেড সাবজেক্ট পাবা না। জিএসসি অনেক জায়গাতে তুমি হচ্ছে ম্যাথ দাগাও রাই, তাই ম্যাথ রিলেটেড সাবজেক্ট দিতে চায় না। এবং ডিউতে যে 100% যে তুমি ম্যাথ না দিলে ম্যাথ রিলেটেড সাবজেক্ট পাবা না, ফিজিক্স না দিলে ফিজিক্সের সাবজেক্ট পাবা না, কেমিস্ট্রি না দিলে কেমিস্ট্রি সাবজেক্ট পাবা না, বায়োলজি না দিলে বায়োলজি সাবজেক্ট পাবা না, ঠিক আছে? ওকে, তাহলে ম্যাথ এর জন্য কি করতে হবে? ম্যাথের জন্য এখন তোমাকে একদম খেয়ে না খেয়ে অনেক বেশি সময় দিতে হবে। ম্যাথের ক্ষেত্রে আমি বলবো যে তুমি প্রতিদিন কিছু একটা সময়, 3 ঘন্টা হোক 4 ঘন্টা হোক, তুমি সময় বরাদ্দ রাখো ম্যাথের পাশাপাশি, বাকিগুলা চলতে থাকুক। এইটার পাশাপাশি তোমাকে ম্যাথে একটা ফিক্স টাইম 3 থেকে 4 ঘন্টা হোক 5 ঘন্টা হোক তোমার যে রুটিন সেটার সাথে, ঠিক আছে? এবং কেউ এসে বলবা না যে ভাই আমাকে একটা রুটিন করে দেন, তোমার ব্যক্তিগত একটা রুটিন থাকতে হবে, যেখানে তোমার 14 থেকে 12 ঘন্টা পড়ার লিস্টটা থাকবে। সেখান থেকে তুমি কি করবা যে 4 থেকে 5 ঘন্টা প্রত্যেকটা দিন, এই যে 20 থেকে 25টা দিন আছে, এই 20 থেকে 25টা দিন তুমি হচ্ছে সময় দিবা ম্যাথে, ঠিক আছে? সো সেক্ষেত্রে তুমি কি করবা? ক্লাস করবা। ক্লাস করার পরে তুমি প্রত্যেকটা টাইপের ম্যাথ তো ক্লাসে কমপ্লিট করবা, তারপরে জাস্ট খালি তুমি কোশ্চেন ব্যাংক করবা, তোমার আর কোনো কাজ নাই। ম্যাথের ক্ষেত্রে কাজ কম, কারণ মেন বই পড়তে হয় না, অনুশীলনী সলভে প্যারা নাই, সবকিছু ওই টাইপের মধ্যে হয়ে যায় ক্লাসের মধ্যে, এরপরে খালি কোশ্চেন ব্যাংক সলভ করতে হয়। কথা বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে আমাদের ম্যাথ। হ্যাঁ, বায়োলজি, মেডিকেলের বায়োলজি যে পড়ছে তার কি ভার্সিটির বায়োলজি আর এক্সট্রা করে পড়তে হবে? না, খালি কি করতে হবে? রিভাইজ করতে হবে। তো তুমি এতদিন বায়োলজির জন্য যেই সব ম্যাটেরিয়াল ইউজ করছো, যে ভাই বায়োলজি নিয়ে কিছু বলেন, তোমাদের বায়োলজি নিয়ে বলতে গেলে আমারই স্মরণ করতেছে, ঠিক আছে? সো ভাইয়া বায়োলজির জন্য কি এক্সট্রা কিছু করতে হবে? এক্সট্রা কিচ্ছু করতে হবে না। তুমি এতদিন যেভাবে পড়ছো, মেন বই পড়ছো, তাই তো? তারপরে অনুশীলনী পড়ছো, এই দুই জিনিস কভার করে তুমি এখন জাস্ট খালি এক্সট্রা একটা জিনিস করবা, যে ভার্সিটির কোশ্চেন ব্যাংকটা করবা, যে দেখি তো ভার্সিটিতে কি আসে। এবং তোমরা যারা মেডিকেলের জন্য বায়োলজি খুব ভালোভাবে পড়ছো তারা একটু ভার্সিটির কোশ্চেন ব্যাংকটা খুলে দেখো, এমন তুমি হচ্ছে 1টা থেকে 2টা প্রশ্ন পাবা জাস্ট, যেগুলো হচ্ছে নিউ বা হচ্ছে তোমার ধরো উল্টাপাল্টা বইয়ের বাইরে থেকে আসছে। বাকি দেখবা তুমি 95% এমসিকিউ মেডিকেলের যা আছে সেগুলোই ভার্সিটিতে দিছে। তাহলে বায়োলজি নিয়ে তো তোমাদের চিন্তা নাই, কারণ তোমার মেডিকেল প্রস্তুতি নিয়েছো মানে তোমাদের বায়োলজি অনেক ভালো, তাহলে বায়োলজি নিয়ে তোমাদের কোনো চিন্তা নাই। তাহলে দেখো ওভারঅল তুমি যে মেডিকেল প্রস্তুতি নিয়ে ভাবতেছো যে এতদিন তো মেডিকেল পড়ছি আমার কি ভার্সিটি হবে, দেখো তো অলরেডি তোমার মেডিকেল তোমাকে 50 থেকে 60% আগাই দিছে, তোমার এখন জাস্ট 30 থেকে 40% কাজ বাকি। এই 30 থেকে 40% কাজ করার জন্য তোমাকে নেক্সট যতদিন সময় তোমার কাছে আছে তোমাকে লেগে থাকতে হবে। এতটুকুই তোমার কাজ, যেগুলো বলতে সেটা। এবং ভার্সিটির কোশ্চেন ব্যাংকটা কিনে ফেলো। যখন যেই ভার্সিটির পরীক্ষা হবে, লাস্টে একটা কথা বলি, যখন যেই ভার্সিটির পরীক্ষা হবে, ধরো তুমি তো এতদিন ওভারঅল ভার্সিটির পুরোটা করবা, বাট ধরো তোমার হচ্ছে 4 দিন পর ডিউর পরীক্ষা, তাহলে ওই যে 4 দিন বা 5 দিন আগে থেকে তখন শুধুমাত্র ডিউর প্রশ্ন ব্যাংকটা 1 থেকে 2 বার করবা। আবার ধরো তোমার জেউর পরীক্ষা, তখন 2 থেকে 3 দিন আগে 4 দিন আগে তুমি জেউর প্রশ্ন ব্যাংকটা করবা। যখন তোমার সিইউ পরীক্ষা বা চিটাগাং এর পরীক্ষা, তখন 3 দিন আগে তুমি চিটাগাং এর প্রশ্ন ব্যাংকটা করবা, জাস্ট খালি চিটাগাং এর প্রশ্নগুলা। তাইলে তুমি যখন যেখানে পরীক্ষা সেটার প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে আইডিয়া পাবা, যেখানে কিরকম প্রশ্ন আসে, তাহলে সেটা তোমাকে একটু বুস্ট করবে। তাহলে এই দেখো আমাদের মেডিকেল প্রস্তুতি নিয়ে কিন্তু অলরেডি ভার্সিটি প্রস্তুতি অনেকখানি আগায় গেছে। এবং তুমি বিশ্বাস করবা কিনা যে আমি যেহেতু মেডিকেল প্রস্তুতি নিছিলাম, ঠিক আছে, কিছুদিন তো নিছিলাম, তো ওইখান থেকে আমি বায়োলজিতে না বাকি সাবজেক্ট থেকে বেশি মার্ক পাইছিলাম ভার্সিটিতে। আমার ডিউতে কত তোমার হচ্ছে টোটাল 25, রিটেন এমসিকিউ 15 আর রিটেন 10, ওইখানে 22 সামথিং পাইছিলাম। গুচ্ছে আমার 23টা এমসিকিউ হয়েছিল, 23টা, ঠিক আছে, 25-এর মধ্যে 23টা বায়োলজির কথা বলতেছি, বাকিগুলোও ছিল। বাট দেখো বায়োলজি নিয়ে আমার কোনো জায়গায় আটকাইতেই হয়নি, তাহলে বায়োলজি চিন্তা শেষ।
কেমিস্ট্রির কথা বললাম যে হাজারি স্যারের মেন বই পড়ছো তুমি, তাহলে অনুশীলনী পড়ছো, এখানে হয়তো ডিরেক্টলি ঘুরাই পেঁচাই দিবে না, মানে ডিরেক্টলি এমসিকিউ দিবে না, একটু ঘুরাই পেঁচাই দিবে। তার জন্য তো তোমাকে প্রশ্ন ব্যাংক সলভ করে দিছি, যে তুমি দেখো কিরকম প্রশ্ন আসে, এবং তার মধ্যে দেখবা ম্যাক্সিমাম প্রশ্ন তুমি পারো, কয়েকটা জিনিস পারবা না, ওইটার জন্য হয়তো তোমাকে ক্লাস করতে হবে বা তোমার হচ্ছে কনসেপচুয়াল জিনিসপাতিগুলো পড়তে হবে। ফিজিক্সের ক্ষেত্রে তোমাকে ম্যাথ জিনিসটা আলাদা করে পড়তে হবে। থিওরিতে তোমার কেউ আটকাতে পারবে না, কারণ তুমি এতদিন খালি থিওরি পড়ছো, ম্যাথ কম পড়ছো। আর ম্যাথ যারা দাগাবা না, ইংলিশ দাগাও, সেটা তোমার জন্য বেটার। আর ম্যাথ দাগাইলে ক্লাস করতে হবে, প্রত্যেকটা টাইপের ম্যাথ করতে হবে, প্রত্যেকটা টাইপ, ঠিক আছে, টাইপ ধরে ধরে ম্যাথ করবা, তাইলে হেল্প হবে যে আচ্ছা এই টাইপের ম্যাথ এইভাবে, এই টাইপের ম্যাথ পরীক্ষাতে বেশি আসছে, এটা একটু বেশি গুরুত্ব দেই, এই টাইপের ম্যাথ কম আসছে, এটা দেখবো বাট হচ্ছে একটু কম দেখি, যেটা বেশি আসছে সেটা একটু বেশি দেখি। এবং লাস্ট, যে ভার্সিটির জন্য এখন তুমি নিজে কিভাবে প্রস্তুত করবে, এই প্রশ্নের অ্যান্সার এখন কি আমার দিতে হবে, এই তো তোমার কাছে চলে আসছে। তাহলে তুমি নিজেকে ছোট ভাবার কিছু নাই, যে আমি মেডিকেল প্রস্তুতি নিছি, আমি এখন কিভাবে ভার্সিটি প্রস্তুতি নিব, আমি কি পারবো কিনা, আমি কি ডিউতে চান্স পাবো কিনা, আমি তো মেডিকেলেই পাই নাই, এই প্রশ্ন কি নিজেকে করবা? কি কনফিডেন্স আসছে এবার যে আমার তো সবই পড়া আছে, জাস্ট খালি ম্যাথ পার্টটা বাকি আছে, আমার জাস্ট এক্সট্রা কোশ্চেন ব্যাংকটা সলভ করা বাকি আছে, পারবা না? এই 20 থেকে 15 দিনে কোশ্চেন ব্যাংকটা সলভ করতে পারবা তো? তোমাদের জন্যই কিন্তু আমরা এই যে জাস্ট এই 25 দিনে কি করবো, জাস্ট তোমাদের জন্য লেগে থাকবো। আমাদের ডিউই ক্র্যাশ করছে, অনেক প্রশ্ন করতেছে ভাই কি করবেন, জাস্ট তোমাদের সাথে লেগে থাকে আমাদের কাছে। এবং কি বলছি, প্রথম কথা আবার ফেরত আসো, যে রেজাল্টের পরের দিন থেকে তোমার এগুলা শুরু করতে হবে। রেজাল্টের দিন পর্যন্তই তুমি কান্না করো, যা মন চায় করো, তোমার যা মন চায় করো, তুমি আফসোস করো, দুশ্চিন্তা করো, হতাশ হও, যা মন চায় করো। এবং লাস্ট একটা কথা মনে রাখতে হবে, যে জীবনের ঊর্ধ্বে কিছু নাই, জীবনের মূল্য সব থেকে বেশি। আল্লাহ তাআলা অনেক অনেক কিন্তু তোমার হচ্ছে ই করে এক একটা জীবন দেয়, জীবনের মূল্য অনেক বেশি। দেখো একজন মা নিজের সর্বোচ্চ কষ্ট করে একটা সন্তান পৃথিবীতে আনেন, 9 থেকে 10টা মাস তুমি একটা বোঝা চিন্তা করে দেখো, তোমার পিঠে আমি একটা বোঝা ঝুলাই দিলাম, সেটা তুমি কতদিন টানতে পারবা? তো এই পেটে তোমার একটা যদি বস্তা বেঁধে দিই, তুমি কতক্ষণ টানতে পারবা? সেখানে একটা সন্তানকে মা 9টা মাস, 9 থেকে 10টা মাস নিজের পেটে রাখে, তারপরে সেই সন্তানটা পৃথিবীতে আলো দেখে, এতদিন ধরে তোমাদেরকে বড় করছে। এই যে বাবা, আমরা তো শুধুমাত্র মার কথা বলি, বাবার কথা একটু কম আসে। কতদিন দেখছো মানুষটাকে, যে একটা খাবার সে নিজে মুখে দিছে তোমারে না দেওয়ার আগে, তোমারে আগে দিছে, কখনোই নিজে নেয় নাই। একজন ভাই, তোমার একজন বড় ভাই সবসময় চিন্তা করছে যে আমার ছোট ভাইটা, আমার ছোট বোনটা, ওর জন্য কিভাবে ভালো করা যায়, ওর জন্য আমি কিভাবে দায়িত্ব নিব। এরকম তোমাদের বিভিন্ন স্যাক্রিফাইসের কাহিনী তোমাদের আছে, সেগুলো একটু চিন্তা করবা। তোমার জীবনটা অনেক বেশি দামি, তোমার বাবা মা, তোমার ভাই বোন সবাই তোমার জন্য কষ্ট করতেছে। তো তুমি যদি এরকম কোনো কিছু নেগেটিভ চিন্তা করো, যে না আমি আর কিছু করব না, আমি খারাপ একটা জিনিস চিন্তা করলাম, আমি ওইটা করে ফেলবো, আমি এটা করে ফেলবো, তাদের জীবনে ইম্প্যাক্ট পড়বে, এটা একটু চিন্তা করো। তাদের মুখটা তোমার চোখের সামনে আইনো, তাদের জন্য হইলেও একটু ঘুরে দাঁড়াও, তাদের জন্য হইলেও একটু কষ্ট করো। তাহলে এই হচ্ছে আমাদের ওভারঅল কথাবার্তা। আশা করি এর বাইরে তোমার চার কিচ্ছু লাগবে না, ওভারঅল সবকিছু সম্পর্কে তুমি জানতে পারছো। এখনো এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তুমি কমেন্টে করো, ভাইয়ের ইনবক্সে করো, আমাদের ব্যাটলস অফ বায়োলজি গ্রুপ আছে সেখানে করো, ভাই উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাহলে সবাইকে আল্লাহ হাফিজ।